হলদিবাড়ি নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ের থার্ড সেমিস্টারের ছেলেমেয়েদের জন্য তোমাদের যে বিষয়টা আমি পড়াবো সেটা হচ্ছে চণ্ডীমঙ্গল কাব্য। এর আগেও আমি আলোচনা করেছি সমাজ প্রেক্ষাপট নিয়ে। আজকে আলোচনা করছি চণ্ডীমঙ্গল কাব্যের যে খল চরিত্র ভারু দত্ত, তাকে কেন্দ্র করে তার চরিত্রটি। তোমাদের প্রশ্ন হতে পারে, চণ্ডীমঙ্গল কাব্যের ভারু দত্ত চরিত্রটি বিশ্লেষণ করে কবি মুকুন্দের চরিত্র নির্মাণ দক্ষতার পরিচয় দাও, অথবা ভারু দত্ত কবি কঙ্কনের এক অনন্য সৃষ্টি। মন্তব্যটির আলোকে ভারু দত্তের চরিত্রাঙ্কনে কবির কৃতিত্ব নিরূপণ করো। যেভাবেই আসুক, 15 নম্বর বা 10 নম্বরের ক্ষেত্রে তোমাদের এই আলোচনা। বাস্তবধর্মী কাহিনী বিন্যাস ও স্বভাবধর্মী চরিত্র চিত্রণ, এই দুয়ের মণিকঙ্কন যোগে মুকুন্দ চক্রবর্তী সমগ্র মধ্যযুগীয় বাংলা সাহিত্যে এক বিস্ময়কর দক্ষতার পরিচয় দিয়েছেন। বিশেষত চরিত্রাঙ্কনে কবি মুকুন্দের অসাধারণ কৃতিত্ব দেখে লিটারেচার অব বেঙ্গলি গ্রন্থে রমেশচন্দ্র দত্ত মন্তব্য করেছেন, দ্য থটস অ্যান্ড ফিলিংস অ্যান্ড সেইংস অফ হিজ ম্যান অ্যান্ড ওম্যান আর পারফেক্টলি ন্যাচারাল। রমেশচন্দ্র দত্ত তার লিটারেচার অব বেঙ্গলি গ্রন্থে এই মন্তব্য করেছেন চণ্ডীমঙ্গল কাব্য সম্পর্কে তথা চরিত্র চিত্রণ প্রসঙ্গে। আর এই দক্ষতা বিশেষভাবে প্রদর্শিত হয়েছে বা প্রকাশিত হয়েছে ধূর্ত, খল, স্বার্থপর ও সুযোগ সন্ধানী চরিত্রাঙ্কন নির্মাণে। প্রাত্যহিক জীবনযাত্রার এই সমস্ত চরিত্রের অতি পরিচিত ভাবসমূহের অভিব্যক্তি কবি কঙ্কন চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন। ভারু দত্ত মুকুন্দ চক্রবর্তীর সর্বাধিক বাস্তব ও জীবন্ত চরিত্র। এই কাব্যের অন্যান্য প্রধান চরিত্রগুলির উপরে অল্প বিস্তর দৈবের প্রভাব বর্ষিত হয়েছে, কিন্তু ভারু দত্ত এমনই একটি চরিত্র যার সঙ্গে দৈবের এবং অলৌকিকতার বিন্দুমাত্র সম্পর্ক নেই। সেদিক থেকে চরিত্রটি বাস্তব মৃত্তিকাচারী। এই চরিত্রটির পরিকল্পনায় মুকুন্দ চক্রবর্তী এমন এক সূক্ষ্ম মানব চরিত্র জ্ঞানের পরিচয় দিয়েছেন যা আধুনিক লেখকদের রচনাতেও সুলভ নয়। এবার এই চরিত্র প্রসঙ্গে আসি, যে ভারু দত্ত নিঃস্ব, নিচাত্তা, শট, ধূর্ত এবং প্রবঞ্চক, অর্থাৎ যত রকমের খারাপ বিশেষণ আছে কোনো খারাপ মানুষ সম্পর্কে, সেগুলোর সব কিছুই তার প্রসঙ্গে খেটে যায়। অর্থাৎ সে কেবল মিথ্যা বংশ গরিমা এবং আত্ম অভিমান সে প্রকাশ করে। কালকেতুকে সে প্রথম থেকেই ঈর্ষা করে, কারণ কালকেতু নিতান্ত দরিদ্র দশা থেকে প্রভূত সম্পদের অধিকারী হয়ে উঠেছে। অথচ ভারু দত্তের দুর্দশা কিছুতেই দূর হলো না। তাই সে প্রচুর ধনের অধিকারী কালকেতুর কাছে উপস্থিত হয়েছে, কারণ সে জানে রাজা হলেও সরল ও মূর্খ
ব্যাত কালকেতুকে ভুলিয়ে নিজের আখের গোছানো এমন কোনো কঠিন কাজ নয়। তাই কপালে ফোঁটা দিয়ে, ছেঁড়া ধুতিতে কোচা দুলিয়ে, কানে কলম গুজে, কাঁচকলা ভেট নিয়ে সে কালকেতুর কাছে উপস্থিত হয়েছে। অর্থাৎ আবির্ভাব মুহূর্ত থেকেই ভারুদত্ত কৌতুক রসের আধার হয়ে উঠেছে। আমরা চণ্ডীমঙ্গল কাব্য থেকে তার সম্পর্কে তার ভেট নিয়ে আসা প্রসঙ্গে কবি যে বর্ণনা দিয়েছেন সেটা আমি একটু আলোচনা করছি, তুলে ধরছি। ভেট লয়া কাঁচকলা, পশ্চাতে ভারুর শালা, আগে ভারুদত্তের পয়াম, ভালে ফোটা মহাদম্ভ, ছেঁড়া ধুতি কোচা লম্ব, শ্রবণে কলম খরসান। আবার রাজসভায় কালকেতুকে খুড়া বলে সম্বোধন করে তার ঘনিষ্ঠ হবার চেষ্টা করেছে। মুখে মৃদুমন্দ হাসি এবং অভিজ্ঞ সুলভ বহু নাড়া দিয়ে সে কালকেতুর মন জয় করতে চেয়েছে। ভারু তার বংশগৌরব ও আত্মগৌরব ঘোষণা করে জানিয়েছে, কালকেতুর রাজ্যে মণ্ডল পদপ্রাপ্তির ক্ষেত্রে তার মতো যোগ্য প্রার্থী আর কেউ নেই। আমরা চণ্ডীমঙ্গল কাব্য থেকে তার এই বংশগৌরবের কথা তুলে ধরছি। যতে কায়স্থ দেখো, ভারুর পশ্চাদে লেখো, কুলে শিলে মহত্ব বিচারে। এটুকু তোমরা এইভাবে তুলে ধরবে বইয়ের কোটেশনগুলো, উদ্ধৃতিগুলো। এছাড়া তিন কুলের মিলন ঘটেছে তার মধ্যে, অর্থাৎ তার দুই স্ত্রী ঘোষ ও বসুর কন্যা, এবং মিত্র বংশে সে কন্যা সম্প্রদান করেছে। গঙ্গার তীরবর্তী যত কুলীন সবাই তার ঘরে আহার করে। তাই ভারু রাজা কালকেতুর কাছে সমস্ত রকম সুযোগ সুবিধা প্রাপ্তির জন্য নিঃসংকোচে দাবি জানিয়েছে। কি দাবি জানিয়েছে আমরা একটু দেখি, তুলে ধরছি। হাল বলদ দিবে খোরা, দিব হে বিছন পুরা, ভান্না খাতে ঢেকি কুলা দিবে। ভারুদত্ত এই কথাগুলো কালকেতুকে বলছে। উপযাজক হয়ে সে কালকেতুকে রাজ্য শাসন ও প্রজাপালন বিষয়ে উপদেশ দেয় এবং পরিশেষে নিজের প্রকৃত উদ্দেশ্যটি জানায়। কি উদ্দেশ্য? আমি পাত্র, রাজা তুমি। আগে পূজা পাবো আমি, পরিণামে ভারুরে জানিবে। যে বোলান মণ্ডলকে কালকেতু প্রধানের মর্যাদা দিয়েছেন, সে যে ভারুর তুলনায় অতি তুচ্ছ তাও বলেছে। অযোগ্য পাত্রে আস্থা স্থাপনের ফল যে কি মারাত্মক হতে পারে তা কবি ভারুর মুখ দিয়ে অবিস্মরণীয় প্রবাদ বাক্যের মধ্য দিয়ে ব্যক্ত করেছেন। কি সেটা দেখো। নফবের হাতে খান্ডা, বহুরীর হাতে ভান্ডা, পরিণামে দেই অতি দুঃখ। ভারুর প্রকৃত পরিচয় উদ্ঘাটিত হয় গুজরাট নগরীর হাট বসলে। সে নিরীহ ব্যবসায়ীদের কাছ থেকে দ্রব্য সামগ্রী কিনে নেয়, নিজের ঝুড়ি ভরতে লাগে এবং তুলা আদায়
করতে লাগলো। বাধা দিতে গেলে সে গালি দিতে লাগলো এবং প্রহার করলো। এই বিষয়টা আমরা চণ্ডীমঙ্গল কাব্যে থেকে তুলে ধরছি। লন্ডে ভন্ডে দেই গালি, বলে শালা শালা, আমি মহামণ্ডল, আমার আগে তোলা, টানাটানি করে ভারু, হাঁটু আনা ছাড়ে, জটে ধররা কিল লাথি, মারে তার ঘাড়ে। মুকুন্দ চক্রবর্তী খুব সুন্দরভাবে ভারত দত্তের এই কীর্তিকলাপকে তুলে ধরেছেন। লাঞ্ছিত ব্যবসায়ীদের কাছ থেকে অভিযোগকে পেয়ে কালকেতু ভারু দত্তকে তীব্র ভাষায় তিরস্কার করে। প্রজা নাহি মানে বেটা, আপনি মণ্ডল, নগর ভাঙ্গিলি ঠকা করিয়া কন্দল। কালকেতু ভারু দত্ত সম্পর্কে এই মন্তব্য করছেন। এইবার ক্রোধে অগ্নিদগ্ধ ভারু মুখোশ খুলে পড়ে। প্রভূত রাজ্য ক্ষমতার অধিকারী কালকেতুকে জব্দ করার সেই মুহূর্তে তার পক্ষে সম্ভব ছিল না। তাই তীক্ষ্ণ শ্লেষে কালকেতুকে সে বিদায় জানায় এবং সেই সঙ্গে উচ্চারিত হলো সংকল্প। ভারু কি সংকল্প নিয়েছিল সেটা আমি তুলে ধরছি। হরিদত্তের বেটা হই, জয় দত্তের নাতি, হাটে লয়া বেচাইব বীরের ঘোড়া হাতি, তবে সুশাসিত হবে গুজরাট নগরী, গুজরাট ধরা, পুনর্বার হাটে মাংস বেচিবে ফুল্লরা। কেননা কালকেতু এবং ফুল্লরা যেহেতু ব্যাধ গৃহে তাদের জন্ম হয়েছে, সুতরাং তাদের কাজই ছিল জঙ্গল থেকে পশু শিকার করে সেটা হাটে হাটে বা বাড়িতে বাড়িতে মাংস বিক্রি করা। প্রতিহিংসাপরায়ণ ভারু দত্ত কলিঙ্গরাজের কাছে গিয়ে কালকেতুর ঐশ্বর্যের কথা বলে তার মনে ঈর্ষা জাগিয়ে তোলে। তারই প্ররোচনায় কলিঙ্গরাজ কালকেতুর গুজরাট নগর আক্রমণ করল এবং কালকেতুকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যেই ভারুর নিপুণ রণনীতি ফলপ্রসূ হল। আহত শত্রুর পুনঃ আক্রমণের আশঙ্কায় ফুল্লরার পরামর্শে কালকেতু আত্মগোপন করলেও ভারুর কপাট বাধ্যতায় ও ধূর্ততায় কালকেতুর আত্মগোপনের রহস্যভেদ এবং কালকেতু বন্দী হয়েছে। আবার দেবীচণ্ডীর কৃপায় কালকেতু মুক্তি লাভ করলেও আবার নির্লজ্জের মতো কালকেতুর ঘনিষ্ঠ হবার জন্য অক্লেশে ভারু দত্ত মিথ্যা কথা বলেছে। তুমি খুড়া হইলে বন্দি, অনুক্ষণ আমি কান্দি, বহু তোমার নাহি খায় ভাত, দেখিয়া তোমার মুখ পাশরিলু সব দুঃখ, 10 দিক হইল অবদাত। অর্থাৎ কালকেতু বন্দী হওয়ায় ধূর্ত ভারু দত্তের মনে যে কষ্টের সম্মুখীন হয়েছিল, কষ্টের সৃষ্টি হয়েছিল, সে সেটাকে উপস্থাপিত করার চেষ্টা করছে। এটা তার একটা ধূর্ততার পরিচয়। কিন্তু এবার কালকেতু ভারু দত্তের কপট ব্যবহারে আর বিভ্রান্ত হলো না। সেটাকে কঠোর হাতে দণ্ড দেয়।
তার মাথার বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে মণ্ডিত করা হয়, তার দাড়ি উৎপাটিত করা হয়, তার গালে চুনকালি লেপন করা হয়, মাথায় নিক্ষেপ করা হয় ঘোল, গলায় পরানো হয় জবা ফুলের মালা। নগরের শিশুরা তাকে দেখে টিটকারি দেয়, কেউ বা তাকে প্রহার করে। কুলবধূরা তার দিকে কালো হাড়ি নিক্ষেপ করে। এর থেকে অনুমান করা সহজ যে গুজরাট নগরীর আবাল বৃদ্ধ বনিতা সকলেই ভারু দত্তের প্রতি ক্ষোভ উদ্গীরণ করতে চেয়েছিল। পরিশেষে ভারু দত্তের মতো এমন জীবন্ত চরিত্র মধ্যযুগের বাংলা সাহিত্যে দুর্লভ। তার নামের মধ্যেই রয়েছে তার চরিত্রের রহস্য। প্রবৃত্তিগত ভাবেই সে ভণ্ড, অর্থাৎ ভার, অর্থাৎ মানুষকে হাসায় যারা, তাদেরকেই ভার বলা হয়। তার থেকে এসেছে ভারু শব্দটি। ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় সঙ্গত কারণেই লিখেছেন, তোমরা কোটেশনের মধ্যে রাখবে এটাকে, ভারু দত্তের পিতৃদত্ত নাম কি ছিল তাহা অজ্ঞাত রহিয়া গিয়াছে। তাহার চরিত্রদোতক সংজ্ঞাটি তাহার আসল নামকে চিরকালের মতো আবৃত্ত করিয়া যুগ যুগান্তরে তাহার পরিচয় ঘোষণা করিতেছে। এটা হচ্ছে কবি কঙ্কন চণ্ডীর ভূমিকায় ডক্টর বন্দ্যোপাধ্যায় এই মন্তব্যটি করেছিলেন। ফলত আমরা বলতে পারি সুগভীর পরিকল্পনা, অসাধারণ শব্দচয়ন ও কৌতুক রসের মিশ্রণে মুকুন্দ চক্রবর্তী যে মূর্তিমান শঠের চরিত্র নির্মাণ করেছেন তা মধ্যযুগের বাংলা সাহিত্যে অদ্বিতীয়। এমন ধূর্ত, স্বার্থপর, কুচক্রী মানুষ অনেক দেখা যায়, কিন্তু কবি কঙ্কনের অনন্য সাধারণ নাটকীয় বাস্তবতা ও হাস্যরসের গুণে চরিত্রটি অত্যন্ত জীবন্ত হয়ে উঠেছে।